ওকে, সো পুরাতন ক্লাসটা একটু দেখে নেন। পুরাতন এই ক্লাসটা, এই এক্সাম্পলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারপর এটার উপরে মূলত আলোচনা করব। প্লিজ কম্পিউটার অফ রাখতে হবে, অলওয়েজ অফ। পেছন দিক থেকে কেউ একজন জানান দেন সবগুলো অফ, দেন আই উইল স্টার্ট अगेन। আসলে কি অফ হয়ে গেছে? মনে আছে এক্সাম্পলটার কথা আপনাদের? ইউজারের কাছ থেকে আমরা তিনটা নেম, একটি যেন ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম নিছি। এখানে দিয়ে দিই লাস্ট নেম, মিডল নেম, সরি ফার্স্ট নেম। সাপোজ a person dot first name equals console dot write read line আমরা ইউজারের কাছ থেকে নিছি। সো ক্লাস ডিজাইন করার সময় কার কথা মাথায় রাখতে হবে বলছিলাম? তাই না? আমি লিখলে আপনাদের কথা মাথায় রেখে, আপনারা লিখলে আপনার যে কলার অথবা আমার কথা মাথায় রাখছেন। সো ডেফিনেটলি এছাড়া কিন্তু কাজ হবে না, তাই না? নাহলে একদম সব ডিজাস্টার হয়ে যাবে। আমার কলারের কাছে অনেক কমপ্লিকেটেড মনে হবে। হাউএভার এসি বন্ধ কেন? ঠান্ডা লাগছে আপনাদের? না, একটু ছড়া দিলে ভালো হয়। হ্যাঁ, রিমোট কার কাছে? কি বলেন? কারো কাছে নাই? আচ্ছা, একটু অফ করে দেন নাহলে। ওকে, সো আমি ক্লাসটা লেখার সময় আমি এখানে তিনটা ডাটা দিয়ে দিচ্ছি, তাই না? যেটাকে আমরা অটো প্রপার্টি বলছি। আর এখানে দুইটা মেথড ছিল, গেট ফুল নেম এবং গেট রিভার্স ফুল নেম, তাই না? ওকে, এই দুইটা মিনিট টাইম। এটা দূরে থেকে হবে না, এখান থেকে লাল লাগ দিয়ে দিছে এটা দেন তো। হ্যাঁ, এটা নেন। মারাত্মক একটা করাপশন বলে সো আমি ক্লাসটা লিখছি এবং আপনারা সেটাকে ইউজ করছেন। এটা আমার কোড ছিল আর এটা ছিল আপনাদের কোড, তাই না? আচ্ছা, এই কোডটা আমি জানি না আপনারা যখন এই কোডটা লেখেন অথবা লিখবেন আপনাদের ফিলিংসটা কেমন হবে দেখেন। আপনার ফিলিংস হলো যদি ফার্স্ট নেম, যদি ফুল নেম পেতে চাই, যদি রিভার্স নেম পেতে চাই, তাহলে আগে আমাকে তিনটা নাম দিতে হবে, তাই না? মানে যদি এটা করতে চাই তাহলে এটা করে আসতে হবে, তাই না? এরকম একটা জিনিস মনে রাখতে হচ্ছে না? What I want to say, কাজ করবে এখন? না, করবে না। কেন করবে না? কারণ এইটা ডাটা কিন্তু নাই। এই কথাটুকু আপনাকে কেউ স্মরণ করায় দিচ্ছে না, আপনি মনে রাখছেন? মনে রাখছেন।
এই কম্পাইলার কি বলতেছে নাকি? না। এই কই যান ডাটা দেন। তাহলে কম্পাইলার কিন্তু বলে না, বরং আপনাকে মনে রাখতে হচ্ছে। নাও সি, প্রোগ্রামার হলেন উনি। এবার আমার একটা ক্লাসে আমি বললাম ভাই আপনি এটা কল করার আগে এই ডাটাগুলো দিবেন। উনি বলল ভাই আমার ক্লাসে এই কাজ করার আগে এই কাজ করে নেবেন। উনি বলল ভাই আমার ক্লাসের কথাটা কিন্তু মনে রাখেন, এটা কিন্তু আগে এই ডাটাগুলো দিতে হবে। উনি বলল আরেকটা। ওনার অবস্থা কি? বসে বসে যে সব মুখস্থ করতেছে, বুঝতেছেন? কুলে উঠে যাবে অনেক কিছু বোঝা যাচ্ছে। অনেক কিছু। প্রথম কন্ডিশন ভাই, আবার আমার এই মেথড কল করতে হলে আগে ওই মেথড কল করবেন, সেই মেথডের যে আউটপুট আসে সেটা এই মেথডে প্যারামিটার হিসেবে দিবেন। কমপ্লিটলি ডিজাস্টার। ওনার অবস্থা শেষ। ওকে, জুনিয়র হলে অনেক সময় অনেকে টের পায় না। জাস্ট এক্সাম্পল দেই, ধরেন একজন জুনিয়র মানে ওরা, ধরেন আমি একটা কাজ দিলাম, কোনো আউটপুট নাই, কান্নাকাটি অবস্থা, বেচারা ফিল করা শুরু করছে ওর দ্বারা প্রোগ্রামিং হবে না। প্রবলেম হচ্ছে আসলে যে ক্লাস লাইব্রেরিতে কাজ করছে সেই ক্লাস লাইব্রেরি ওনাকে এরকম প্যাসেন হতে পেরেছে। দোষটা কার? ক্লাস লাইব্রেরি যে ডিজাইন করছে, ক্লাস লাইব্রেরি কমপ্লিটলি জিনিসপত্রগুলো এমন ভাবে করতে যে তুমি মুখস্থ করতে হবে, তুমি মনে রাখতে হবে, না হলে তুমি আমার ক্লাসের সাথে হ্যান্ডেল করতে পারবে না, তাই না? সিনিয়র হলে ডেফিনেটলি ধরে ফেলতো, জুনিয়র হওয়াতে তো বেচারা আই হ্যাভ নো লাইফ, আই এম এ প্রোগ্রামার, রাইট? এটা লাইক দিয়ে বসে আছে, কান্নাকাটি করতেছে। ওকে, সো আসেন, simply it's a bad design of person class, because of person class আপনাকে বলছে না এই you are missing something, first name middle name এবং last name দেন, নাহলে কিন্তু সাবধান আমি আগাবো না। সো আমি ক্লাসটা ডিজাইন করি এমন ভাবে কম্পাইলার আপনাকে স্মরণ করায় দিবে এই তিনটা দিতে হবে, নাহলে কিন্তু আগাতে পারবেন না। ওকে, সো আমি আমার কোডটার মধ্যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসি এবং তারপর আপনারা দেখেন কি হয়। Yes, আমি কোডটা লিখি, দেন সে how it works. String first name, string middle name, string last name, then first name equals first name, middle name equals middle name এবং last name equals last name। আপাতত এটার দিকে তাকিয়ে আপনি যদি এটা কলার পজিশনে বসেন তাহলে আপনি বুঝতে পারছেন, ধরে নেন এটা মেথড সাপোজ। আচ্ছা, এই মেথডটা কল করতে হলে আপনাকে কি করতে হবে? কয়টা ডাটা দিতে হবে? তিনটা, তাই না? জাস্ট এভাবে চিন্তা করেন। সো এবার আপনার কোডে আমি চলে আসি। কেউ কেউ আসবেন প্লিজ? এনিওয়ান? আগে যারা আসছেন তারা না, কেউ প্লিজ নতুন একজন চলে আসেন। আপনার কোড আপনাদের কোড আপনারা লিখেন। আমি তো ভাবছি সবাই আসবে, মানে হাততালি দেন ওনার জন্য। চলে আসেন। পারসন, এ পারসন ইকুয়ালস নিউ পারসন, লাইনটা ফেলে দেন, কমপ্লিটলি ফেলে দেন। এবার এই লাইনটা আবার লেখেন। Assigns, actually it's not equal, তাই না? You know, it's assign. Wait. আবার লেখেন নিউ পারসন। No, ওই নিউ পারসনটা মুছে ফেলে আবার লেখেন নিউ পারসন। Wait, পারসন, হ্যাঁ, দেন এন্টার দিতে পারেন। ওকে, ওয়েট। অলরেডি কম্পাইলার আমাকে বলতেছে নাম না দিয়ে কই যান। might be if you build it, ও বলবে কি জিরো প্যারামিটারের কোনো কনস্ট্রাক্টর নাই, এটা হলো কম্পিউটারের কথা, রাইট? ক্লাস ডিজাইনার হিসেবে আমি আপনাকে মেসেজটা দিতে চাচ্ছি, যেটা কনভে করতে চাচ্ছি কম্পাইলারের থ্রুতে, সেটা অর্থ হলো ভাই আপনি কলার মানুষ, আপনি আমার পার্সন ক্লাসের অবজেক্ট তৈরি করছেন, কারণ কিছুক্ষণ পরে অবজেক্ট দিয়ে আপনি বিভিন্ন রকম কাজকর্ম করায় নেবেন। সব কাজকর্ম ডিপেন্ডস অন তিনটা ডাটার উপরে। এই তিনটা ডাটা না দিলে সরি, সামনের দিকে আর আগানোর কোনো উপায় নেই। এখন কি কম্পাইল হবে? তিনটা ডাটা কি? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। বুঝা যাচ্ছে কি আগের ফিলিংসটা কেমন ছিল? মনে রাখতে হতো। এখন ফিলিংস কি? কেউ মনে করায় দিতেছে, তাই না? দুটোর মধ্যে বিশাল পার্থক্য কিন্তু। সো ইয়েস, তিনটা নাম দেন।
তিনটা লেটার, তিনটা ওয়ার্ড আছে, বলেন, বলে ফেলেন নাম। এই আর নাম বলবেন, নাম বলবো। কার কার আছে? মোহাম্মদ মোহাম্মদ এমডি ডট, ওকে, ফার্স্ট নেম উনি দিল, দেন সাইফুল ইসলাম। এটা না দিলে আর সামনে আগানোর উপায় নেই। অর্থাৎ এই ডাটাগুলো হলো এমন ডাটা যেগুলা অবজেক্টের পরবর্তী সকল বিহেভিয়ার এই ডাটার উপর নির্ভরশীল। সো আমি ওই ক্লাসের ডিজাইনার হিসেবে এমন একটা মেকানিজম অ্যাপ্লাই করলাম যেটাকে আমরা বলছি কনস্ট্রাক্টর, যার মাধ্যমে আপনি তিনটা ডাটা দিতে বাধ্য, না হলে পরে আর আগানোর উপায় নেই। কি আপনারা বুঝতে পারছেন এখন? ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এবার আমি তাহলে, দিস ইজ কল্ড কনস্ট্রাক্টর, অ্যাকচুয়ালি হোয়াট ইউ হ্যাভ সিন হিয়ার। আমি এখানে যেটা লিখছি ক্লাসের নামের নাম, তাই না? আর আপনারা দেখেন যে ফার্স্ট নেম এখান থেকে পাঠাচ্ছেন, সেটা কোথায় চলে যাচ্ছে? ফার্স্ট নেম অটো প্রপার্টিতে চলে যাচ্ছে, মিডল নেম এবং লাস্ট নেম, তাই না? ওকে, সো কনস্ট্রাক্টর তাহলে কেন দরকার বলবেন? আমি তো আমরা বলছি, আবার একটু বলেন আপনারা প্যারামিটারগুলো ইনিশিয়ালাইজ করার জন্য। আর একটু। এটা মিনিমাল ডাটা আমার দেওয়ারগুলোকে আমি কনসেপ্ট ইউজ করি। অর্থাৎ আমার এমন কিছু অ্যাক্টিভিটি থাকতে পারে, আমি ডিজাইনার হিসেবে বলছি, আমার এমন কিছু ডাটা থাকতে পারে যে ডাটাগুলো ইনিশিয়ালি অবজেক্ট তৈরি হওয়ার সময়ে কিন্তু সেট হওয়া দরকার। কারণ কি, তৈরি হয়ে গেলে আপনি বিভিন্ন মেথড কল করবেন, সেই মেথড কল কিন্তু ফাংশনাল হবে না যদি এই ডাটা না থাকে। তাহলে আমি আপনার কাছ থেকে ডাটা কখন নেব? মেথড তৈরি করার অবজেক্ট তৈরি হওয়ার সময় নিয়ে নিব, তাই না? কিভাবে আপনি, সো আপনার দুইটা স্টেপস আছে, একটা হলো অবজেক্ট তৈরি হওয়ার সময় আপনার কাছ থেকে চেয়ে নিব, আর একটা হলো না, অবজেক্ট তৈরি হচ্ছে পরে আপনি খেয়াল করে করে ডাটাগুলো দিবেন। কোনটা ভালো? অবজেক্ট তৈরি হওয়ার সময় যদি আপনাকে বলা হয়। এই কনস্ট্রাক্টরটা কল হয় যখন অবজেক্ট তৈরি হয় তখন, দেখবেন। সো আমি ডিবাগ করি, ডিবাগ পয়েন্ট now see F11 where it is going. So Muhammad Saiful Islam, তাই না? So object তৈরি হওয়ার সময়, this part is object creation. বুঝতে পারছেন কি? আচ্ছা, ওকে। এই কনস্ট্রাক্টর কি অবজেক্ট তৈরি হওয়ার পরে কল করা যাবে? না। আপনি যদি এখন নিউ পারসন 10 বার লেখেন তাহলে কনস্ট্রাক্টর কল হবে 10 বার, কারণ 10টা অবজেক্ট তৈরি হচ্ছে। একটা অবজেক্ট তৈরি হওয়ার পরে কিন্তু আর আপনি কখনো ওই অবজেক্টের কনস্ট্রাক্টর কল করতে পারবেন না, এটা ফার্স্ট টাইমই কল হবে, কারণ অবজেক্ট তৈরি হওয়ার সময় কল হবে। ওকে, নেক্সট, এবার আরেকজন চলে আসেন, কুইক প্লিজ, কুইক, তাড়াতাড়ি। গুড, থ্যাংক ইউ, চলে আসেন, বসেন। ওকে, সো আপনাদের দুইটা ওয়ার্ড নাম আছে, কার? তাড়াতাড়ি। ওকে, সো আপনি পারসন অবজেক্ট তৈরি করেন আর দুইটা নাম দিবেন, তো ওনার প্রবলেমটা আপনি সলভ করবেন। পারসন, ওকে, পারসন 2 দেন, এই পারসন না, এই পারসন তো উপরে আছে, তাই না? পারসন 2, পারসন, নো, কি স্মল অর ক্যাপিটাল? স্মল, তাই না? আবার এই পারসন লেখা, আচ্ছা, ওকে, ঠিক আছে, এই পারসন 2, ঠিক আছে। assigns new person, ওকে। সো আপনার নামটা বলেন, ফার্স্ট নেম, হোসনে, স্পেলিং প্লিজ। HOSNE, দেন মিডল নেম, তাই তো? দুই নাম মোবারক, হোসনে মোবারক, MUBARAK, ওকে, ওকে, ফাইন। অ্যারো, সো এটা সলিউশন কি? যতটা ওইখানে প্যারামিটার আছে ততটা আর্গুমেন্ট এখানে পাস করতে এই আপনার আরেকটা নাম বলেন ভাই, আমি তো বিপদে আছি। সো ইউ সি, মানুষটা খুব বিপদে আছে। হয় আপনি 3 নাম বলবেন, নাহলে আপনি মানুষ না, ব্যাপারটা এরকম, মানে আপনি পারসন না, তাই না? এটা ডিফাইন করে দিছে কে? ক্লাস। বুঝতে পারছেন? সো এটা বাস্তব ভিত্তিক সলিউশন হয় নাই। সো এখন এটার অনেক উপায় আছে।
যেমন করেন একটা সলিউশন দেন, দেন দিস ইজ কল্ড কি ঠেক দেওয়া শুরু। আর তো ভাই পারতেছি না, এবার এদিকে ঠেক ওদিকে ঠেক এদিকে রশি টানা। ওকে, সো এটা একটা। কেউ বলবেন যা মিডল নেমের মধ্যে আসলে খালি বলবে, কেউ বসাবেন ফার্স্টে, তাই না? বিভিন্ন ভাবে করবেন। কারণ হলো আমি যে ক্লাসের ডেফিনেশনটুকু দিয়ে দিছি সেটা এখন টু নেমের জন্য সাপোর্ট করছে না। এখন লক্ষ্য করেন, সব সময় এরকম স্পেস দেওয়া সলিউশন অনেক খারাপের দিকে যেতে পারে। আপনি কি জানেন এই স্পেসের ফলে ভেতরে ক্লাসের ভিতর কি কি বিহেভিয়ার করবে? ইউ ডোন্ট নো। মাইট বি এটা অনেক বড় ধরনের প্রবলেম করে ফেলবে। এখন পার্সন ক্লাস আপনারা দেখছেন বিদায় আপনাদের কাছে মনে হচ্ছে এটা একটা সলিউশন। না দেখলে ক্লাসটা আরো কমপ্লিকেটেড ক্লাস হলে মাইট বি এরকম এমটি স্ট্রিং অনেক ঝামেলা করতো, তাই না? তখন আরো বিভিন্ন রকম ট্যাগের উপায় ছিল। মানে আলটিমেট আই এম দা, মানে আমি সেই রেসপন্সিবল পারসন যে অঘটনগুলো ঘটাইছে। ওকে, সো এবার ওনাদের মধ্যে মারামারি লাগাইছি, রাইট? সো ওনারা টের পাচ্ছে না কিন্তু। ওকে, সো হাউ কুড আই সলভ দিস প্রবলেম? ওকে, লেটস সি। সো প্লিজ, থ্যাংক ইউ। সো আমি প্রবলেমটা সলভ করে দেই, দেখেন। Public person string first name string last name first name equals last name middle name, sorry, last name, তাই না? প্রবলেম সলভ। দেখেন আমার এখন ক্লাস অবজেক্ট পারসন অবজেক্ট তৈরি করার জন্য, অবজেক্ট ইনিশিয়ালাইজ করার জন্য দুইটা উপায় আপনাদেরকে অফার করছে। নাম্বার 1, ইউ কুড প্রোভাইড 3 নেম অর ইউ ক্যান গিভ। সো এটা আপনার কেস অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। সো আপনার প্রবলেম সলভ। এখন তো আর ট্যাগ দেওয়ার দরকার নেই। ওকে, সো ওনার প্রবলেম সলভ হয়ে গেল, উনি ওনার ওটা সলিউশন দিতে পারবেন। ওকে, ফার্স্ট নিউ পারসন এর পারসনের জন্য হবে, ইয়েস, এর পারসনের জন্য হবে, একটু বলবেন? না হবে না। হ্যাঁ, নামে যদি 4টা বার থাকে, আপনার যদি নামে যদি 4টা বার থাকে, তাহলে তো আমার ফিল্ডের মধ্যে চেঞ্জ আনতে হবে। কি ফার্স্ট নেম, মিডল 1, মিডল 2, লাস্ট নেম, এরকম কিছু, তাই না? আপনার কোশ্চেনটা কি ছিল? এইটা একরকম কেস ছিল, এটা আরেক রকম কেস। এই ক্ষেত্রে আপনি এটা কখন করেন? যখন আপনি মনে করেন আপনি যে প্রবলেম সলভ করছেন ওনার আসলে 3টা নাম, তাই না? আর এটা কখন করেন? যখন 2টা নাম। এটা কেস তো ভিন্ন, তাই না? আর আমি ডিজাইন করে কিভাবে আপনাকে সেটা অফার করছি। আমি না করলে তো আপনি পারতেন না, পারতেন কি? কিভাবে করলাম দেখেন। আমি কনস্ট্রাক্টর একটা লিখলাম 3টা প্যারামিটার, আর একটা লিখলাম 2টা প্যারামিটার। এটাকে বলে কনস্ট্রাক্টর ওভারলোডিং। তাহলে কনস্ট্রাক্টরের নামে তো আর ভেরিয়েশন হয় না, পারসন সব সময় একই নাম। প্যারামিটারের মধ্যে ভিন্নতা করে যে আমি বিভিন্ন অপশন দিচ্ছি আমার অবজেক্ট ইনিশিয়ালাইজ করার জন্য, এটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। So again, why do you need constructor overloading? Why? কারণ হচ্ছে আমার রিকোয়ারমেন্ট, আমার প্রয়োজনের কিসের ভিন্নতার option? জন্য মানে আমি ওভারলোড করব। অবজেক্ট তৈরি। অবজেক্ট তৈরি। সো অবজেক্ট তৈরি করার একাধিক উপায় যদি আমি আমার কলারকে অফার করতে চাই তাহলে আমার একাধিক কনস্ট্রাক্টর লিখতে হবে, তাই না? তাই না? আর অবজেক্টের ডাটাগুলো ইনিশিয়ালাইজ করার জন্য একাধিক উপায় যদি আমি অফার করতে চাই, দেন আই উইল প্রোভাইড কনস্ট্রাক্টর, রাইট? ওকে, নেক্সট আরেকজন চলে আসুন। কুইক প্লিজ, কুইক। আসেন। ও, আপনি এর আগে এসেছিলেন? প্লিজ ওয়েলকাম। আমি ইটস নট ইউর প্লেস, এটা আমার জায়গা। এটা হলো আপনাদের। সো আপনি এই লাইন লিখবেন। আচ্ছা, person 3 equals new person 3 equals new person.
ওয়েট সে দ্বিধাদ্বন্দ্বে আছে, কি জানেন অ্যাম্বিগুয়াস সিচুয়েশন আছে। কেন? কারণ সে বুঝতে পারতেছে না সে কোনটাকে কল করবে, কোন কনস্ট্রাক্টরটাকে কল করবে। কোনটা কল করতে চান? এটা তো আপনি সিদ্ধান্ত নেবেন, হ্যাঁ, এটা আপনি তো ইউজার। ওকে, সো ওনার কেসটা বলি, আপনি পারতেছেন না কারণ আছে, ওনার কেসটা বলি। উনি এই সিচুয়েশনে পড়ে উনি আমার দিকে তাকায় আছে, ভাইয়া আপনার তো অবজেক্ট তৈরি করতে পারতেছে, কি ক্লাস করলেন, কোন সমস্যা কোথায়? বললো যে এখানে এরর দিচ্ছে। কি এরর? আমি বললাম যে আপনি নাম দেন। সো সি দিস, ওয়েট ওয়েট ওয়েট, ওকে, সো যাত্রাতেই ঠেক দেওয়া শুরু করছেন। ওকে, আমি বললাম আপনি হয় 2টা নাম দেন অথবা 3টে নাম দেন। উনি বললো যে আমি তো নাম জানি না। ওকে, সমস্যা কি, আপনি জানেন না কেন? ওনার সিচুয়েশনটা দেখেন, ওনার সিচুয়েশনটা হলো উনি অবজেক্ট এখানে তৈরি করে, সাপোজ পার্সনের ভিতর পার্সন আইডি বলে একটা আইডি আছে, আইডি একটা প্রপার্টি। উনি অবজেক্ট তৈরি করে পরে লেখে উনি person3.id ইকুয়ালস একটা ভ্যালু দেয়, দিয়ে ওই রেফারেন্সটাকে পাঠিয়ে দেয় ওনার একটা ক্লাসের একটা মেথডে। ওকে, সো ওনার কাছ থেকে কার রেফারেন্স আসলো? পার্সনের, তার মধ্যে শুধু কি আছে? আইডি। ওনার কাছে যখন আসে উনি ডাটাবেস টেবিল থেকে ওই আইডির পার্সনের ডাটাগুলোকে খুঁজে নিয়ে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম সেট করে ওনার কাছে রিটার্ন করে। এখন বলেন উনি কি জানে পার্সনের নাম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম? জানে না, তাই না? দেন হাউ কুড উই সলভ দিস প্রবলেম? अगेन আমার ক্লাস বলতেছে হয় দুই উপায়, না হলে হয় মায়ে আর হায় এরকম, অথবা আপনি অন্যদিকে ফুটেন। দেন अगेन ব্যাড ডিজাইন, তাই না? ওকে, अगेन ব্যাড ডিজাইন। সো আপনি চলে যান আপনার জায়গায়। থ্যাংক ইউ। সো আমি এবার ওনার সলিউশনটা দিছি, দেখেন দিচ্ছি। কি করব? আবার এখানে আসব এবং একটা কনস্ট্রাক্টর লিখব যেটা কোনো প্যারামিটার নেয় না। ডান, দেখেন সলভ, সলভ, আপনার কেসটা সলভ, তাই না? দেখেন তো। সো আমি ওখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর লিখে দিছি যেটা কোনো প্যারামিটার নেয় না। উনি এখন এইভাবে অবজেক্ট তৈরি করলো, ডট আইডি দিল, ওনার মেথডটা কল করার সময় এটা পাস করে দিল, দেন উনি ওইখান থেকে ডাটাবেস থেকে ডাটাটুকু নিয়ে ওনার কাছে রিটার্ন ক্লাসটা করবে। আমি খেয়াল করি, হ্যাঁ, ক্লাসটা খেয়াল করি। ক্লাসটা খেয়াল করেন নাই, ক্লাসে কিছু নাই। অনলি দিস ওয়ান, তাই না? কারো বুঝতে সমস্যা হচ্ছে কি? সো আমি যে এই যে এটা এক ধরনের কনস্ট্রাক্টর। সো এখন পারসন ক্লাসের অবজেক্ট তৈরি করার অপশন তাহলে কয়টা? অবজেক্ট ইনিশিয়ালাইজ করা কয়টা? তিনটা। তিনটা নাম, দুইটা নাম, কোনো নাম না, তাই না? সো ইটস আপ টু ইউ কোনটা আপনার জন্য ভালো। কেমন? আচ্ছা, অনেকেই অনেক সময় কনফিউজ হয়ে যান, এটার জন্য একটু বলে নেই। এই তিনটা কি আমি ইউজ করব ভাইয়া, নাকি আর বেশি লাগবে না? ইটস ডিপেন্ডস অন সিচুয়েশন। ধরেন আমি কাউকে শিখালাম কিভাবে যোগ করতে হবে, কিভাবে বিয়োগ করতে হবে, কিভাবে গুণ করতে হবে, কিভাবে ভাগ করতে হবে, রাইট? এখন আপনি কোথাও কেনাকাটা করতে গেলেন, গিয়ে আপনার 4টা অ্যাপ্লাই করার দরকার নাই, শিখছেন বিদায়। আপনি 500 টাকা দিয়েছেন, 400 টাকার জিনিস কিনছেন, কি করবেন? ওকে, 500 থেকে 400, এখানে সাবট্রাকশন ইজ অ্যাপ্লিকেবল। ওকে, সো ইট ডিপেন্ডস অন সিচুয়েশন, কোনটা আসলে আপনার দরকার হবে। আপনি ক্লাস লিখলে কিভাবে আপনি ডিজাইন করবেন, এটা সম্পূর্ণরূপে নির্ভর করে কি টাইপের প্রবলেম আপনি সলভ করতে যাচ্ছেন। এনি কোশ্চেন প্লিজ? নেই? ওকে, তাহলে এবার আসেন কিছু প্রবলেম একটু সলভ করি। এখানে কিছু প্রবলেম আছে কোডে যেটার সাথে কনস্ট্রাক্টরের কোনো আপাতত সম্পর্ক নাই। ফার্স্ট ওয়ান, ইট ইজ ওয়ান, এই লাইনটা আমরা একটু কেটে নিই। এই দুইটা লাইন দেখেন আর এই দুইটা লাইন দেখেন। আচ্ছা, আমি এই লাইনটা পেছনে আনছি বিটাই কি খুব সমস্যা হয়ে গেছে? হবে না। তার আগে আমার কাছে মনে হয় যে অনেকে যারা এখনো কনফিউজ আছেন তারা এমনিই দেখেন যে কিভাবে কাজটা হয়। সো আই এম রানিং দ্য অ্যাপ্লিকেশন এন্ড ইউ সি। এখন বলেন তো কোন কনস্ট্রাক্টর কল হবে? কোনটা? যেটা তিনটা তিনটা প্যারামিটার। এক্স্যাক্টলি, তাই না? সো ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডল নেম ইনিশিয়ালাইজ করতে হবে। নেক্সট, এবার তাই না? এবং এইটা তাই না? ডিফল্টটা
আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং ঘটনা এখানে ঘটছে, আমি বলতে ভুলে গেছি, এখন মনে হয় বলা দরকার, যেহেতু চোখে পড়ছে। আমরা যখন কোনো কনস্ট্রাক্টর নামক কিচ্ছু জানতাম না, তখন কি এইভাবে অবজেক্ট তৈরি করতাম না? তখন তো এরর দিত না। এখন এটা না থাকলে এরর দেয় কেন? কারণ আমার কথা বুঝতে পারছেন? এটা নাই, এরর দেয়। তাহলে প্রথম দিন কেন এরর দেয় নাই? ওকে, সো এবার শুনে নেন। যখনই কোনো প্রোগ্রামার কোনো ক্লাসের ভিতর কনস্ট্রাক্টর লেখে না বা নাই, তখন এইরকম একটা কনস্ট্রাক্টর ভেতরে থাকে। আমি আবার বলছি, এরকম একটা কনস্ট্রাক্টর ভেতরে থাকে, আমরা দেখি না। সো ফলাফল স্বরূপ আপনার আর লাগে না। দেখছেন এখানে কি এরর আছে? আছে? নাই। ওকে, কিন্তু যখনই আমি আবার আপডেট করি, যখনই আপনি কোনো কনস্ট্রাক্টর লেখেন, এটা না, এর আগের গুলা, এই যে লেখছি আমরা এক বা একাধিক কনস্ট্রাক্টর, তখন ওই যে ভেতরে যে ডিফল্টটা ছিল সেটা থাকে না, সেটা নাই হয়ে যায়। সো আপনাকে ফিরে আনার উপায় হলো দুইটা। একটা কি, একটা তো দেখতেই পাচ্ছেন, কি লিখে দিতে হয়। আরেকটা উপায় কি, বাকিগুলো ফেলে দিতে হয়। সেটা তো সবসময় রিয়েলিস্টিক হবে না, তাই না? তো লিখে দিতে হয়, আমরা লিখে দিলাম এটা। ওকে, ডান। আচ্ছা, এবার এখানে চলে আসি। দেখলাম আমরা ক্লাস নিয়ে কথা বলছিলাম, কোড রিপিটিশন নিয়ে, বিশেষ করে এটা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। পেছনে দেখতে পান? This code is similar or identical to this code, তাই না? তাহলে সোজা একটা নিয়ম অ্যাপ্লাই করে না। কোড রিপিট হলে কি করব? এইটা ফেলে দিব, সোজা হিসাব। কোড রিপিট তো করব না, করব কি? দিলাম ফেলে। ফেলে দিয়ে কি করব? এই দুটো ইনিশিয়ালাইজ হবে কিভাবে? উপায় তো আছে। এখান থেকে যদি এটাকে কল করতে পারি তাহলে কাজ শেষ। দেখে নেন কিভাবে কল করছে। কনস্ট্রাক্টর কল করার উপায়, কোলন দিয়ে দিয়ে আমি কিন্তু কল করছি কোনটাকে? এটাকে। বলেন তো এটার মধ্যে কি কি পাঠিয়ে দিতে হবে? এবার দেখেন কি হয়ে গেল। তাহলে এবার দেখেন আমার কিন্তু আর কোড রিপিট করা লাগছে? লাগে নাই। So you see again, I'm running the application again. If 11 প্রথম আসলে এখানে দেখেন ফার্স্ট নেম মোহাম্মদ, মিডল নেম সাইফুল এবং লাস্ট নেম ইসলাম। সো ইফ আই প্রসিড, এরপর এখান থেকে কোনটা কল হবে? আন্দাজ করেন তো কোনটা, তাই না? এটা আসলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। সো এখান থেকে এক্সিকিউশন শেষ করে তারপরে এখানে বুঝেন নাই? করবেন। লাঞ্চ কখন করছেন? তাহলে তো এতক্ষণ পর্যন্ত ইফেক্ট থাকার কথা না। ওকে, যাদের ঘুম আসছে তাদের জন্য ইয়েস। আবার আর আপনি ঘুমাচ্ছেন না, আপনার মস্তিষ্ক ঘুমাচ্ছে। বেশি ঠান্ডা লাগছে? না ভাই, একটু ঠান্ডা লাগলে ভালো। আচ্ছা, বুঝিয়ে দেই। আবার এখানে আসি। বাই দ্য ওয়ে, অনেক মানুষ আছে রাতের বেলা হাঁটে ঘুমের মধ্যে, এটা কি জানেন? জানি ভাইয়া। হেঁটে পানি টানি খাইছে, আপনার সাথে কথা বলছে সকালবেলা। হ্যাঁ, আছে। হালকা পাতলা কথা বলছে। সকালবেলা জিজ্ঞেস করলেন যে আপনি যে রাতে এটা বলুন কখন? আরে কাল রাতে আপনি পানি খেলেন না আমার সামনে। আপনি মিথ্যা কথা বলছেন। কখনো বিশ্বাস করে এটা। এটা এক ধরনের অসুস্থতা বলে। অ্যাগেন, এটা অনেকের হয়, সংখ্যা কিন্তু কম না, খুব মানে মেজর টাইপের অসুস্থ না, এটা খুব হালকা পাতলা। এটা হলো উনি জাগে কিন্তু ওই মস্তিষ্ক জাগে না। কোন রকম তোমার হাত পা চলার মতো একটা ব্যবস্থা হয়েছে, রাইট? ওকে, সো আপনাদের অবস্থা এরকম আর কি, বসে আছেন কেমন, কিন্তু এটা ঘুমায় পড়ছে। আচ্ছা, এই বিষয়ে আরেকটা কথা মনে পড়ছে, পরে বলবো, আগে এটা বুঝিয়ে নিই। নাকি এখন বলবো? এখনই বলে দেন ভাইয়া। গল্প শুনতে সবাই ভালো লাগে। আমাদের ক্লাসে এক ফ্রেন্ড ছিল, ওর চশমা প্রচন্ড ভারী ছিল। আই মিন, ওর সামনে বসে আপনি বুঝবেন না যে ওর চোখটা, মানে ওরকম পাওয়ারফুল গ্লাস থাকে না, যে খোলা না বন্ধ, মানে বন্ধ থাকলো যেরকম, চোখ খোলা থাকলো সেরকম। তো একদিন আমি ওর পাশে বসছি, একদম সামনের সিটে।
আমাদেরকে পড়াচ্ছে টিচার। আমি কিছুক্ষণ পর লক্ষ্য করলাম ওর কলমটা ঠিক এভাবে ধরা খাতার উপরে, কিছুক্ষণ পর পর কলমটা পড়ে যায়। আবার এভাবে পড়ে যায়, ঠিক আছে। সামনে বসা একদম ওনার মতো। এইখানে বসে টিচার আছে, এভাবে তোকে ঘুমাইতে পারে না খুব স্বাভাবিক। কিছুক্ষণ পর পর পড়ে যায়, আবারও ঠিক করে, রাইট? আমি তাকালাম সামনের দিক দিয়ে, দেখলাম যে বোঝা যায় না। তো পরে চশমার এই ফাঁক দিয়ে চোখ বন্ধ, সে নির্দ্বিধায় ঘুমাচ্ছে। আর হাতে গেলে কেন লাগছে, কারণ টিচার মনে করবে ও কিন্তু লিখতেছে। কারণ দুপুরে পরে ক্লাস ছিল, দুপুরে পরে ক্লাস করা খুব কষ্টের কাজ, তাই না? জি ভাইয়া, খুবই কষ্ট। আমি তো বুঝি আপনাদের কষ্ট। ওকে, আগে এরকম কষ্ট পাইছি, এখন কষ্ট দিচ্ছি আর কি। হিস্ট্রি রিপিটস। ওকে, আচ্ছা, এটা বুঝিয়ে দিই। আমি যে কাজটা করছি এটা একদম সোজা, আমি আবার আনডু করি। তো সবাই মনোযোগ। আমার কোশ্চেনটা ছিল, আমরা বলছি অবজেক্ট ওরিয়েন্টেডে বলছি যে আসলে কোড রিপিট করা খারাপ জিনিস, তাই না? তাহলে আপনি দেখেন তো এই কোডটা কি এখানে আছে না? তাহলে এই কোডটা আমি এখানে লিখছি যে এটা ফেলে দিতে পারি, এই যে, রাইট? তারপরের উপায় হলো, ধরে নেন এটা একটা মেথড, এই কোডটা, তাহলে আমি এখান থেকে যদি এটাকে কল করে দিতে পারি তাহলে তো হয়ে গেল, তাই না? ওকে, কল করব কিভাবে? এটা তো মেথড না, এটা কনস্ট্রাক্টর। তাহলে আমাকে জানতে হবে কনস্ট্রাক্টর কল কিভাবে করতে হবে, কেমন? সো আমি এখানে আসলাম, দেখলাম দিস, এটা হলো কনস্ট্রাক্টর কলিং এর সিনট্যাক্স। তারপর বলেন আমি কি কি পাঠাবো ওর কাছে, কোনটা কল করব, এটা এবং এটা না? তাহলে আমি লিখলাম দিস দিয়ে ফার্স্ট নেম, এটা কিন্তু কল করছি, এবং কমা, সরি, ডান। এবার দেখেন আগের কাজটা যেটা হতো সেটা হচ্ছে কিনা, যদি হয় তাহলে তো আমার কাজ হয়ে গেল। যেমন আগে কি হতো, ফার্স্ট নেম সেট হতো, লাস্ট নেম সেট হতো, মিডল নেম সেট হতো, তাই না? এখনো যদি সেই কাজটা হয় তাহলে সেম। ওকে, সো আমার কোনো প্রবলেম নাই, আমরা বরং কোডটাকে ইমপ্রুভ করলাম। সো নাও ইউ সি, আমরা যদি ফার্স্ট এরটাতে না করে সেকেন্ড এরটাতে এরকম করা যাবে। দেখেন কোড রিপিট হয়েছে এখানে, আর এখানে হলো একটা মেথড লেখা। তাহলে আপনি এখান থেকে ফেলে দিয়ে এখান থেকে কল করতে গেলে কোডের স্ট্রাকচার তাহলে ফুললি চেঞ্জ করতে হবে, তাই না? ওকে, সো এখন বলেন তো প্রথম কোনটা কল হবে? প্রথমে এখানে চলে আসবে, তাই না? এখানে কি কি যাচ্ছে? এই যে ফার্স্ট নেম, তাই না? আর যাচ্ছে লাস্ট নেম। সো দেখেন, সরি আমি F10 দিয়ে ফেলছি, এই জন্য এখানে চলে আসছে F11, দেখেন আসছে মোহাম্মদ এবং ইসলাম, এই দুইটা এখন এখানে সেট করব। বাকি আছে মিডল নেম, তাই না? এবার এখানে এসে মিডল নেমটা সেট হয়ে গেল, ডান। তাহলে দেখেন এই অবজেক্টের তিনটা ডাটা সেট হয়ে গেল, তাই না? কিচ্ছু করি নাই, জাস্ট কোড রিপিটিশন বন্ধ করছি, আর কিছু না। আচ্ছা, একটা কোশ্চেন, ইয়েস প্লিজ। আমরা যে কোড রিপিটেশন করলাম তাহলে কি এক্সিকিউশন টাইম আমার বেশি হয়েছে নাকি কম হয়েছে? ওকে, গুড কোশ্চেন। একদম অন্যভাবে বলি, উনি চিটাগং যান, আমার কেসটা চিন্তা করি, উনি চিটাগং যান বাসে, এবং জন্ম থেকে উনি ঢাকা চিটাগং চলাফেরা করেন, উনি বাসে যান। আর উনি জন্ম থেকে ঢাকা চিটাগং চলাফেরা করেন, উনি এয়ারে যান। সো আমি জিজ্ঞেস করলাম আপনার কতক্ষণ লাগে, উনি কি বলবেন? আপনার যেতে কতক্ষণ লাগে? আমরা কিন্তু জানি না, জাস্ট এমনি যখন ওনাকে জিজ্ঞেস করবো এই চিটাগং যেতে কতক্ষণ লাগে, উনি একটা নরমাল আনসার কি দিবে? 8 ঘন্টা। 8 ঘন্টা। আর ওনাকে যদি আমরা জিজ্ঞেস করি এই চিটাগং যেতে কতক্ষণ লাগে, 1 ঘন্টা। আর ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো 19 মিনিট, 20 মিনিট। এবার উনি কিন্তু হঠাৎ করে ধাক্কা খাবে, তাই না? আবার উনিও কিন্তু এট দ্য সেম টাইম ধাক্কা খাবে, রাইট? ব্যাপারটা কোশ্চেনটা এরকম করলে কেমন হতো? এই চিটাগং এর টাইম ডিসটেন্স কত, তাই না? রাইট? আর চিটাগং এর ফিজিক্যাল ডিসটেন্স কত? কথাটুকু কি বোঝা যাচ্ছে? ঢাকা টু চিটাগং এর ফিজিক্যাল ডিসটেন্স সেম, কিন্তু টাইম ডিসটেন্স দুজনের ক্ষেত্রে ভেরি করতেছে। ওকে, আমরা যেভাবে সব সময় চিন্তা করি সবকিছু এইভাবে হয় না। কেন বলছি? আপনারা এখন সলিড স্টেট হার্ড ড্রাইভের কথা শুনছেন না? এটা ফাস্টার কেন আগেরটা চেয়ে? কারণ এটা পরে আবিষ্কার হয়েছে, এই জন্য ফাস্টার।
বলেন কেন ফাস্টার? ডু ইউ নো? বেসিক সায়েন্স, কঠিন সায়েন্স না। ওই পুরাতন হার্ড ড্রাইভ গুলো খুলছেন অথবা খোলা দেখছেন? জি। ওখানে হলো সেই চাকা খোলা সো ডাটা একবার একটা এখান থেকে নেয়, আবার সে ঘুরে আসতে হয় আরেক ডাটার জন্য। So, প্রচুর, এটাকে বলে মেকানিক্যাল ডিভাইস। আর ওইটা কি জানেন? সলিড স্টেট। সো ওইটা হলো অনেকটা র্যাম টেকনোলজি যেরকম সেরকম। র্যামের একটা মেমোরি অ্যাড্রেস থেকে আরেকটা মেমোরি অ্যাড্রেসের ডিসটেন্স সব সময় সেম, কিন্তু মেকানিক্যাল হার্ড ড্রাইভে কখনোই একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরের ডিসটেন্স সেম না, বিকজ অফ তাকে ফিজিক্যালি সেটাকে ট্রাভার্স করতে হয়। র্যাম টেকনোলজি ফুললি কাজ করে ইলেকট্রনিক্স সে আলোর গতিতে কাজ করে। সো সবগুলা নোড থেকে প্রত্যেকটা নোড থেকে একটা নোড থেকে আরেকটা নোডের ডিসটেন্স সেম। ওকে, এখন এটার সাথে আপনার কোশ্চেনের সম্পর্ক কি? আপনি ভাবতেছেন ঘুরে আসে বিধায় স্লো হয়ে যাবে, মাইট বি ঘুরে আসে বিধায় তাড়াতাড়ি হবে। বুঝেন নাই? ওকে, আবার বলি, আপনার কোশ্চেনটা কি ছিল? এক্সিকিউশন টাইম বেশি হবে। ওকে, এক্সিকিউশন টাইমটা আপনি কি হিসাব করতেছেন? হেঁটে হেঁটে যাওয়া হিসাবে না? যদি ব্যাপারটা হয় র্যাম টেকনোলজি, তাহলে তো হেঁটে যাওয়ার কিছু নাই। উনি হয়তো এমন চিন্তা করতেছে যে বোঝা যাচ্ছে কি? অর্থাৎ সব সময় আমাদের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স যেরকম সবকিছু এরকম না। হোয়াট আই ওয়ান্ট টু সে, কোন প্রসঙ্গে যেন এসেছিল? ওকে, এই যে এখান থেকে যে এখানে কল হয়, আপনারা ভাবতেছেন এখান থেকে এখানে কল হয়, তারপর এদিকে যায়, সো ইট উইল টেক লং টাইম, মাইট নট বি। ওই যে বললাম, আমরা এটা হিসাব করি কিভাবে? আমি চিন্তা করি তো আমি এই যে হাঁটতেছি, সো ফিজিক্যালি আমি ক্রস করতেছি, নো, might be not. Object oriented compiler object oriented কোডে বেটার পারফর্ম করে, নাম্বার 1। সো আপনি যদি প্রসিডিউরাল থিংকিং এখানে খাটান তাহলে উল্টা করবে, মেবি কোড রিপিট করার কারণে স্লো হয়ে যাবে। বুঝতে পারছেন কি এবার? ওকে, বরং কোড রিইউজেবল করলে ফাস্টার হবে, কারণ ওই টেকনোলজি বেস করে, ওই কনসেপ্ট বেস করে তাকে তৈরি করা হয়েছে। ফাইনালি প্রিম্যাচিউর পারফরম্যান্স টিউনিং বলে একটা টার্ম আছে। জুনিয়রদেরকে পারফরম্যান্স টিউনিং করতে দিলে সর্বনাশ অবস্থা করে। সো আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড কোড লেখার সময় এটা করবেন না। আপনারা গুগল সার্চ করে দেখেন প্রিম্যাচিউর পারফরম্যান্স টিউনিং, ইউ থিংক এটার এক্সিকিউশন টাইম, বিকজ অফ আই এম নট কি বিল্ডিং এনি অ্যালগরিদম হিয়ার, রাইট? আমি রিয়েল লাইফের প্রোগ্রামিং, যেখানে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন তৈরির সময় রিয়েলি যে ঝামেলাগুলো হয় ওগুলা সলভ করতে যাচ্ছি। সো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ইন্টারনাল অ্যালগরিদম, রাইট? আমার প্রবলেমের পেইন অন্য জায়গায়, কেমন? সো এই ক্ষেত্রে আপনি যদি অ্যালগরিদমের পারফরম্যান্স টিউনিং এখানে খাটান তাহলে সর্বনাশ অবস্থা হয়ে যাবে, আপনি কোড লিখতে পারবেন না। আপনি বলবেন তাহলে তো অ্যাসেম্বলিতে কোড লিখতে ভালো হয়, তাই না? ওকে, আচ্ছা, একটা নরমাল সলিউশন দিই। এগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু চিন্তার ভেরিয়েশন চিন্তা করতে হবে সম্পূর্ণ আলাদাভাবে। একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার কাছে একটা প্রজেক্ট আছে, প্রজেক্টটাতে একটা রিপোর্ট আসতে 3 মিনিট সময় লাগে। এখন ইউজার ওই রিপোর্টটা খুব ফ্রিকোয়েন্টলি দেখে, সো ডেফিনেটলি উনি রিপোর্ট দেওয়া শুরু করলো, এই তো হচ্ছে না, কি হচ্ছে না ভাই, এটা স্লো হয়ে গেছে, আচ্ছা রিপোর্ট করলো। এখন আপনি কি করবেন? কোশ্চেনটা রিপিট করবো। একটা রিপোর্ট দেখে ইউজার একটা অ্যাপ্লিকেশনে, রিপোর্টটা জেনারেট হয়ে আসতে 3 মিনিট সময় লাগে, ডাটাবেস টেজ মিলে কোড টোড মিলে 3 মিনিট সময় লেগে যায়। সো ইউজারের কমপ্লেইন হলো আমি তো ফ্রিকোয়েন্টলি রিপোর্টটা দেখি, সো 3 মিনিট সময় বসে থাকতে হয়, ডেইলি আমার 2-3 ঘন্টা সময় নষ্ট হয়ে বসে থাকার কারণে। আপনারা এটাকে অ্যাটলিস্ট, আমি বললাম কত মিনিট, বললো যে 10 সেকেন্ডে আনেন। দেন হাউ কুড আই ইমপ্রুভ দিস? এটাকে ফ্রিকোয়েন্টলি দেখতেছে। হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি দেখি। তাহলে তো স্যার মেমোরিতে ওটা তো অলরেডি জেনারেট হয়ে থাকে। কিভাবে জেনারেট হয়ে থাকবে? প্রতি সেকেন্ডে ওটা ডাটা চেঞ্জ হয়, ক্রিকেট স্কোরের মতো। তখন আমার বটলাইন একটা খুঁজে বের করতে হবে যে কোনটার জন্য সেইটা। এবার আমি দুটো অপশন দেখি, একটা হলো কোড লেভেলে চেঞ্জ করে করা সম্ভব, আরেকটা হলো ডাটাবেজে ইনডেক্স বসায় করা সম্ভব। দুইভাবে 5 সেকেন্ডে আনা যায়। ডাটাবেজে ইনডেক্স লিখতে লাগবে আমার 1 ঘন্টা, আর কোড লেভেলে চেঞ্জ করে কিউএ পাস করতে লাগবে আমার 1 সপ্তাহ। আমি কোনটা নেব? বুঝতে পারছেন? ভাইয়া
ডাটাবেজে যদি আমি ইন্ডেক্স বসাই ফাস্টার করি তখন আমার আরেকটা সমস্যা থাকে। কি সমস্যা? তখন আমি যখন ওইটার আপডেট করব ইন্ডেক্সিং এর জন্য তখন আপডেটের সময় বেশি নেবে। আপডেটের সময় খুব বেশি লাগলে সমস্যা নেই। আচ্ছা তাহলে ঠিক আছে। বুঝছেন না, ইউজার আপডেটে বেশি সময় লাগলে ইউজার বলছে কোনো সমস্যা নেই। ওকে, কারণ রিপোর্ট যে দেখে তার বেতন হলো 5 লাখ টাকা, আপডেট যে করে তার বেতন হচ্ছে 5,000 টাকা। বুঝা যাচ্ছে কি? সো বুঝতে পারছেন রিয়েল লাইফ রিয়েলি কি রকম? সো ডাটাবেজে ইনডেক্স দিয়ে কেন প্রবলেম সলভ করবেন আপনারা বলেন? আমি একদম অন্যদিক চলে গেছি, সরি। সো একটু বলবেন কেন ডাটাবেজে কেন কোড দিয়ে করবেন না কেন? আমি বিকজ অফ খুব সোজা সিম্পল ম্যাথ, ভাই ওখানে খরচ বেশি এখানে খরচ কম, তাই না? এক সপ্তাহে আমার এখানে ডেভেলপার 2 জন খাটবে, তাই না? ওদের বেতন কিউএ তে যাবে, তাই না? অ্যাপ্লিকেশনে এক্সিকিউশন করতে হবে, রাইট? সো ইএক্সিটা ট্রান্সফার করতে হবে, পিপল কমিউনিকেশন, এখানে হলো আমার 50,000 টাকা খরচ, ইন্ডেক্স লিখতে লাগবে 1 ঘন্টা মেবি 500 টাকা খরচ। সো ইউ সি হিউজ ডিফারেন্স, তাই না? ওকে, নেক্সট কেসটা ধরেন এইরকম যে এবার কেসটা হলো এরকম যে দুইটার কোনোটাই আসলে হচ্ছে না, অথবা আরেকটা অপশন আছে, সাপোজ আরেকটা অপশন হলো র‍্যামটাকে জাস্ট 16 জিবি করে দিলে এই প্রবলেম সলভ। কি করবেন তাতে তো কস্টিং আছে। বলেন না? কোশ্চেন না ভাই এইভাবে তো সমস্যা সমাধান হয়। কি সমাধান হবে না আরো বার একটা হয় অনেক ভালো। সেটা তো আমি এখন জানি না, ভবিষ্যতে দেখা যাবে। আমি 20 বছর পর কি হব এটা যদি আমাকে কেউ এখন তালিম দেয় আমি শুনবো, তাই না? ওকে, সো এটা একটা কেস বললাম। ডেফিনেটলি আপনি বলবেন যে র‍্যাম চেঞ্জ করতে কয়েক মিনিট সময় লাগবে, এখানে কোড মানিয়ে কিন্তু বাগ, ইন্ডেক্স লেখেন আর কোড লিখলে তো বাগ, কোড চেঞ্জ করা মানে বাগ ইন্ট্রোডিউস হয়। ওকে, সো খুব রিস্কি। ইন্ডেক্স যে লিখবেন ইন্ডেক্সও কিছু প্রবলেম হতে পারে, তার চেয়ে হার্ডওয়্যার রিপ্লেসমেন্ট ভেরি ইজি, খুলেন বসা দেন একটা, রাইট? এখন আপনাদের কথা হলো ভাইয়া 1 দিন 5 দিন পরে যদি আবার প্রবলেমটা বলে যে না এবার 16 জিবি না 32 জিবি, দেন রিয়েলি প্রবলেমটা সলভ হবে। ওকে, কেস টাইপের উল্টে দেই। এই কেসে আমাদের চিন্তা কেমন ছিল তো দেখছেন। এইবার ধরেন আমরা একটা বিশাল টিম তৈরি করলাম যারা অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার কিছু বুঝে না, তাদেরকে দিয়ে অপারেটিং সিস্টেম বানালাম। ওকে, সো 2 জিবির মেমোরিতে অপারেটিং সিস্টেম লোড হতে 2 দিন টাইম নেয়। তো সেটা 1 বছর নিয়ে ওকে, ছিল। এবং এটা দেখলাম যে 1 মিনিট টাইমে আনতে কেমন 20 টেরাবাইটের লাগবে, র‍্যাম লাগবে। বোঝা যাচ্ছে কি এই প্রবলেম হার্ডওয়্যার রিপ্লেসমেন্ট দিয়ে হবে না, এই প্রবলেমের সলিউশন কি অপটিমাইজড কোডিং, রাইট? সো ফুললি দুটো কনটেক্সট কিন্তু আলাদা। প্রফেশনাল লাইফের প্রবলেমটা ছিল কেমন বেতনের সাথে সম্পৃক্ত, রাইট? তো ওইটা হবে আমরা ম্যানেজ করছি, আর ওইখানে হলো কোনোভাবেই সম্ভব না, এখানে পিপল এক্সিলেন্সের একটা ইস্যু আছে। সো ওইটা রিয়েলিটি আর এটা রিয়েলিটি ফুললি ভিন্ন। তো আমি যখন যেখানে যেরকম হওয়া দরকার সেটা হওয়া লাগবে, অর্থাৎ শুনতে খারাপ লাগলো যখন যেদিক থেকে বৃষ্টি আসছে তখন সেদিকে ছাতা দেওয়া, রাইট? আপনাকে এটা করতেই হবে, কেমন? নট ইন পার্সোনাল লাইফ, মানে আই মিন ক্যারেক্টারটা যেন আবার এরকম না হয় আর কি। ওকে, এই জিনিসটা- সো ওই ক্ষেত্রে আবার আমরা অন্য ইয়ে করি। ইয়েস, এই জিনিসটা বুঝতে পারি এটা স্ট্রিং ফার্স্ট নেম লাস্ট নেম। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ আপনি কি বুঝতে পারছেন? জি। বুঝাই দিব না। ওকে, কারণ আপনারা রিপিট করবেন কিছুক্ষণ পরে এই কোড, সরি হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আমি অন্য আলোচনায় আসছি এবার, আমরা আগাবো। ওকে, আপনাদের একটা কোড খুলি তাহলে কথাটা বলতে সুবিধা হবে। আপনাদেরকে লিখতে দিলে আপনি বুঝতে পারবেন, কোনো প্রবলেম নাই, তখন দেখবেন। ওই যে পুরাটুকু বুঝবেন কখন আপনারা তো এখন কিছু বুঝতেছেন না, এখন জানতেছেন, বুঝবেন কখন? ভাই আমি বুঝতে পারি আমরা নিজে করব। উনিও বুঝতে পারেনি। আপনিও বুঝেন নাই? হ্যাঁ বুঝছি। আপনি যেটা বলছেন ওনার কোশ্চেনটা আমি জানি না, ওনার কোশ্চেন করলে এটা বুঝতে হবে। ওকে, ঠিক আছে, সলভ হবে। কিছু জিনিসপত্র টিমে আলোচনার জন্য রেখে দিই, ভালো হয়। ব্যালেন্স, এটার দিকে একটু তাকান, ব্যালেন্স, রাইট? ওকে, হোয়াট আই এম টেলিং ইট, যদি এটা আপনাদের কোড, যদি সি প্লাস ক্লাসে এই কোড লিখতেন তাহলে ব্যালেন্সটা ইনিশিয়ালি কি করে দিতে হতো?
জিরো করে দিতে হতো। কারণ কি জানেন, সি প্লাস প্লাসে এই ভেরিয়েবলগুলো গার্বেজ ভ্যালু নিয়ে বসে থাকে, রাইট? তাহলে আপনাকে এটা ইনিশিয়ালাইজ করতে হতো জিরো দিয়ে। বলেন তো এখন উপায় কি, তাহলে কি করলে এই কাজটা হবে? ডিফল্ট কনস্ট্রাক্টর লিখে ভেরি নাইস ওয়ে পাবলিক ব্যাংক অ্যাকাউন্ট, রাইট? ওকে, সো ব্যালেন্স ইকুয়ালস হয়ে গেল। আচ্ছা, প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হয়ে গেছে অন্য জায়গায়। সরি, পাবলিক ব্যাংক অ্যাকাউন্ট আরেকটা কনস্ট্রাক্টর লিখলাম, অ্যাকাউন্ট নাম্বার। ধরুন সাপোজ এটা আমি আর পারলাম না। এই আপনার কলার তো দুইটা উপায় পাচ্ছে অবজেক্ট তৈরি করার জন্য, কোনটা কোনটা? এটা দিয়ে করতে পারে, এটা দিয়ে করতে পারে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? প্রথমটা আমরা এটা লিখবো, তারপর বাকিটা কি করব? এটা কি উচিত হবে? না, কেন উচিত হবে না? কোড কোড রিপিট হচ্ছে, তাই না? সো কি করতে পারি? রাইট? ওকে, সরি কোথায় এরর দিচ্ছে? ইয়েস, থ্যাংক ইউ। সেমিকোলন বলে কিছু নাই, তাই না? আচ্ছা, এবার আরেকটা কনস্ট্রাক্টর লিখি। আমি এই এক্সাম্পলে সেটা দেখিয়ে দিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট একটা কনস্ট্রাক্টর কি দেওয়া যায় বলেন? অ্যাকাউন্ট নাম্বার স্ট্রিং কাস্টমার নেম, তারপর বলে জানতে এবার দেখি। এইবার আপনাদের কাছ থেকে কিন্তু আশা করছি। সো এখানে লিখবো কাস্টমার নেম ইকুয়ালস কাস্টমার নেম। এখানে কি করব? দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দিব। আপনারা কি লক্ষ্য করছেন যে উপায়ে অবজেক্ট তৈরি হোক না কেন, ডিফল্টটা সব সময় কল হচ্ছে? এটা দিয়ে করেন কোথায় আসবে? এখানে, এখান থেকে কোথায়? এই আমার নিচে ডিফল্ট এটা দিয়ে করেন এনিওয়ে, যেভাবে আগান না কেন ডিফল্টটা কিন্তু কল হচ্ছে। আমরা ডিফল্টের মধ্যে কি কোড রাখছি? মিনিমাম কোড যেটা অবশ্যই সবার জন্য দরকার, তাই না? এই যে কাজটুকু করলাম এটাকে বলে কনস্ট্রাক্টর চেইনিং। প্রফেশনাল কোডে আপনারা এটা খুব ফ্রিকোয়েন্টলি দেখবেন, প্রোগ্রামাররা ডিফল্ট কনস্ট্রাক্টর লেখে এবং মিনিমাম যে কাজ না হলে নয় সেটা সে ডিফল্টের মধ্যে রাখে, আর এরকম কনস্ট্রাক্টর চেইন করে দেয় যেন যেভাবে আসুক না কেন কোনটা কল হয়? ডিফল্টটা কল হয়। ওকে, না একসাথে কি দুটো কনস্ট্রাক্টর কল করা যায়? না যায় না, আপনাকে শুধু রিস্ট্রাকচার করে নিতে হবে সেটা। মানে চেইনিং করতে হবে যদি আমি চেইনিং দুইটা করতে হবে, exactly। এবার আপনার আগের প্রবলেম সলভ হয়েছে? হ্যাঁ ফিনিশ, জাস্ট রিপিট ইট। সো রিপিট কি করতে হবে আপনাদেরকে? আপনারা জাস্ট কনস্ট্রাক্টর কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসটা তো আপনাদের আছে, তাই না? সেটার মধ্যে এই কনস্ট্রাক্টরগুলো লেখেন, ডাটা ইনিশিয়ালাইজ করেন এবং কনস্ট্রাক্টর চেইনিংটা এনশিওর করেন। আই এম গিভিং ইউ অনলি 10 মিনিট টাইম, সো প্লিজ ডু ইট, অনলি 10 মিনিট। প্লিজ নতুন করে প্রজেক্ট করবেন না, আপনাদের তৈরি করা কোডে করলে সময় লাগবে বেশি, আগে লেখা কোডে। আর একান্ত যদি তাড়াতাড়ি লিখতে পারেন দেখেন 10 মিনিটে সম্ভব কিনা, আমি 50 থেকে আবার শুরু করব পরবর্তী।